জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে রয়েছি শারমিন পুতুল। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে সারা দেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়েও মার্চের ১৫ তারিখ থেকে হামের মৃত্যু দাঁড়িয়েছে ৪৭৫ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায় মৃত ১১ জনের মধ্যে ৩ জন ঢাকায় এবং ২ জন মৌলভীবাজার জেলার। গেল ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে আরও ১,৩৩৭ জন। সবচেয়ে বেশি হাম শনাক্ত হয়েছে ঢাকা জেলায়। এরপর চট্টগ্রামে হামে আক্রান্ত হয়েছে ২৩০ জন, বরিশালে ১৪৭ জন। তবে শুরুর দিকের হাম হটস্পট রাজশাহীতে কিছুটা কমেছে, ৭৮ জনে হয়েছে বর্তমানে। দেশে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর মূল কারণ ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে ১০ সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে আরেকটি রিটের পরিপ্রেক্ষিতে হামের মৃত্যুর শিকার শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে রুল করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। শুনানিতে আইনজীবীরা বলেন, হামের প্রাদুর্ভাবের জন্য ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের দায় রয়েছে। হাম সংক্রমণের অবহেলার সঙ্গে কারা দায়ী তা খুঁজে বের করতে একটি তদন্ত কমিশন গঠনের জন্য রুল দেয়া হয়েছে। আরেকটি রিটের পরিপ্রেক্ষিতে হামে মৃত্যুবরণকারী শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে রুল দেয়া হয়েছে। আগামী ১ মাসের মধ্যে রুলের জবাব দিতে সংশ্লিষ্ট বলা হয়েছে। ইউনূস সরকারের অবহেলায় শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে বলে শুনানিতে দাবি করেন আইনজীবীরা। ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন একটি রিট পিটিশন দায়ের করেছিল এবং আজকের এই রিট পিটিশন শুনানির পরে মাননীয় আদালত এই যে হামে মৃত্যু যাদের হয়েছে, যে শিশু মৃত্যুবরণ করেছে, তাদের প্রত্যেক ফ্যামিলিকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দানের নির্দেশ কেন দেওয়া হবে না, এই মর্মে বিবাদীদের কাছে জানতে চেয়ে কারণ দর্শিয়েছেন। এই হিউম্যান ট্র্যাজেডি বা চিলড্রেন ডেথ ট্র্যাজেডির ওপরে ডায়াগনোসিস মানে তদন্ত করবে, অনুসন্ধান করবে কারা দায়ী, হোয়াট ওয়েন্ট রং, কেন রাষ্ট্র এই দায়িত্ব পালনে ব্যর্থ হলো। এবং আমরা আশা করি আগামী কোরবানিদের পরে কোর্ট খুললে আমরা এই রুলটা চূড়ান্ত শুনানি নেব। দেশ জুড়ে হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর সরকার দ্রুত গতিতে টিকা দেওয়ার ব্যবস্থা করছে। এরই মধ্যে অনেক শিশুর প্রথম ডোজ সম্পন্ন হয়েছে, অনেকে আবার দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার শওকত হোসেন জানিয়েছেন, কোরবানির ঈদের পর হামের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। মঙ্গলবার দুপুরে তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষধাগারে 11টি হাসপাতালে ভেন্টিলেটর ও আইসিইউ হস্তান্তর অনুষ্ঠান শেষে কথা বলেন। ঈদের পরে আমাদের কার্যক্রম তো চলবে, আমরা উদ্বোধনটা জাস্ট করব। মানে এই ভেন্টিলেটর দেওয়ার পরে মানে কাজ চলবে, কাজ বন্ধ থাকবে। কালকে থেকে ইনশাআল্লাহ পৌঁছতে পারলে পরশুদিন থেকে সার্ভিস পাবে। উদ্বোধনটা করবো পরে, যেহেতু আমাদের উদ্বোধনটা আমরা ঈদের পরে করবো, এর আগে আমরা টাইম দিতে পারছি, কাজ তো শুরু হয়ে যাবে। শুধু জমি সংক্রান্ত নয়, সর্বক্ষেত্রে জনবান্ধব কর্মসূচি নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর তেজগাঁয়ে ভূমি ভবনে সারা দেশে ভূমি মেলার উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী। জমি জমা সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, গ্রাম আদালত বা বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা কার্যকর করা গেলে আদালতের মামলা জট কমবে। আজ থেকে সারা দেশে 3 দিন ব্যাপী এ ধরনের ভূমি সেবা মেলার আয়োজনের মাধ্যমে সরকার জনগণের কাছে আরো একটি নির্বাচনী ইশতেহার পূরণ করতে যাচ্ছে ইনশাআল্লাহ। প্রচলিত আদালতের বাইরেও জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন এডিআর অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতন আইনানুগ ব্যবস্থার মাধ্যমে অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ভূমি অফিস সংশ্লিষ্ট সেবার বিষয়ে মানুষের নেতিবাচক ধারণা বদলানো দরকার। পঞ্চগড়ে 3 দিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধনের পর স্টল পরিদর্শন করে তিনি এই মন্তব্য করেন।
একজনের জমি আরেকজন দখল করতে না পারি, একজনের জমি একজন ভোগ দখল করতে না পারি, সেই বিষয়গুলো কিন্তু এই ভূমি সেবার মধ্য দিয়ে এটা বেরিয়ে আসবে এবং যার মধ্য দিয়ে আমরা সতর্ক হব। এবং আগামী দিনে একটা বিষয় আসবে, দলিলদার, কাগজদার, জমিদার। শীঘ্রই পদ্মা ব্যারেজের কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন আনী চৌধুরী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিটিজেন ডায়ালগে অংশ নিয়ে মন্ত্রী আরও জানান, প্রায় ৩৫,০০০ কোটি টাকার প্রস্তাবিত এই প্রকল্প জুলাই নাগাদ শুরুর পরিকল্পনা আছে সরকারের। এদিকে একই অনুষ্ঠানে অংশ নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর জলাবদ্ধতা দূরীকরণে উত্তর ও দক্ষিণ সিটির খাল পুনর্খনন করা হবে। আগামী জুলাই থেকে ৩০টা মহাপরিকল্পনা এবং পদ্মা ব্যারেজ, আমাদের যেখানে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ, যেখানে 7 কোটি মানুষের বসবাস, যেখানে বাংলাদেশের 37% মানুষ সুবিধা পাবে। আগামী মাসের মাঝামাঝি সময়ে চীনের সঙ্গে বগা সেতু নির্মাণ চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। পটুয়াখালীর দুমকিতে বগা সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই ও সরেজমিনে পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। এই সেতুটি দীর্ঘদিন স্থবির অবস্থায় ছিল, জনদুর্ভোগ সৃষ্টি করছে, মেম্বার অফ পার্লামেন্টদের দাবি আছে, আপনাদেরও প্রত্যাশা রয়েছে। এই দায়িত্বটা আরো বেগ পেয়েছে আবিরা যখন ৭১ টিভিতে একটা সাক্ষাৎকারে বলছে, এই তার ভাষায়, আমি জানি না, তার ভাষা হচ্ছে বগা সেতু আমি চাই এই এলাকার মানুষের জন্য, এইভাবে সে বলেছে। চলতি বছর সেপ্টেম্বর থেকে স্থানীয় নির্বাচন শুরু করবে সরকার। প্রথমে ধাপে ইউনিয়ন পরিষদ, পরবর্তী বছরে জেলা উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা জানান প্রতিমন্ত্রী। তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডাক্তার জাহিদুর রহমান এবং আমার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, তারা তো বলেছে যে আগামী 1 বছরের মধ্যে 5টি স্থানীয় সরকারের নির্বাচনই আমরা করে ফেলব। তো ওই সময়ের মধ্যে হয়তো আগে পরে যেভাবেই হোক এই 13টি সিটি কর্পোরেশন নির্বাচন হবে। দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া সিটির প্রশাসক নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সহ সভাপতি এবং সাবেক জেলা ছাত্র দলের সভাপতি MR ইসলাম স্বাধীন। স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, সিটি কর্পোরেশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও উন্নয়ন কর্মকাণ্ড তদারকির স্বার্থে তাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে প্রশাসক MR ইসলাম স্বাধীন জানান, তিনি নগরীর অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে কাজ করবেন। নতুন প্রশাসকের নেতৃত্বে বগুড়া সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রমে গতি আসবে, এমনটাই প্রত্যাশা বগুড়াবাসীর। এখন সেদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর ফেরলাম, আপনারা দেখছেন এখন চারদিক। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিয়োগ বাতিল সহ 3 দফা দাবিতে আন্দোলন আরও তীব্র হয়েছে। টানা 2 দিনের ব্লকেট কর্মসূচির পর এবার শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান তারা। সকাল থেকে শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ করে নবনিযুক্ত ভিসির বিরুদ্ধে স্লোগান দেন। পরে মূল ফটকে তালা ঝুলিয়ে গাছের গুঁড়ি ও আসবাবপত্র দিয়ে ব্যারিকেড সৃষ্টি করা হয়। শহীদ মিনারের সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা দাবি করেন, তাদের আন্দোলন দমন করতে ভয়, ভীতি ও মামলা দেওয়া হচ্ছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে জরুরি বৈঠক করেন নবনিযুক্ত উপাচার্য। পরে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্যদিকে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত 200 থেকে 250 জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। ডুয়েটে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে যোগ্য ভিসি দিতে হবে। সেই সাথে আমাদের সহপাঠী এবং শিক্ষার্থীদের উপর সংঘটিত হামলা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে তাদেরকে আজীবনের জন্য ক্যাম্পাস থেকে বহিষ্কার করতে হবে। আমাদের এই দাবিগুলো আদায় না নেওয়া পর্যন্ত বা মেনে না নেওয়া অবধি আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের ডুয়েট ক্যাম্পাস কমপ্লিটলি শাটডাউন ঘোষণা করা হলো।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের র্যাগিংকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে প্রক্টর ও রাকসু জিএসের সামনে এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় শিক্ষার্থীরা একে অপরকে এলোপাথারি মারধর করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে র্যাগিংকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মাহবুবুর রহমান এবং রাকসু জিএস সালাউদ্দিন আম্বার। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ শান্ত রয়েছে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত 22 লাখ পশু মজুত রয়েছে। কুরবানির আগে সীমান্ত দিয়ে যেন গবাদি পশু না আসে, সে ব্যাপারে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। 1,23,34,000 গবাদি পশু মজুত রয়েছে। আমাদের চাহিদা কিন্তু আছে 1,02,00,000, 22 লক্ষ গবাদি পশু আমাদের সারপ্লাস আছে কুরবানির জন্য। সেজন্য আমরা বলেছি বাইরে পার্শ্ববর্তী দেশ থেকে আপনারা জানেন যে অনেক গবাদি পশু আসে, গরু আসে, সেটি কিন্তু এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই। বিদেশি পাট বীজের উপর নির্ভরতা কমিয়ে সরকার দেশীয় উৎপাদনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে রাজধানীর মণিপুরি পাড়ায় বহুমুখী পাট পণ্যের মেলা উদ্বোধন করে বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, পাট শিল্পকে পুনরুজ্জীবিত করতে এবং এই খাতে রপ্তানি আয় 5 থেকে 7 বিলিয়ন ডলারে উন্নীত করতে পরিকল্পনা নিয়েছে সরকার। একই সাথে বন্ধ থাকা সরকারি পাটকলগুলো দ্রুত বেসরকারি খাতে ছেড়ে দিতে চায় সরকার। পাশাপাশি পাট পণ্যের বহুমুখীকরণ ও নতুন বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান খন্দকার আব্দুল মুক্তাদির। ভিন্নভাবে চিন্তা করে এই পাট পণ্যকে আমি যেটা মনে করি, আমাদের এখানে রাষ্ট্রায়ত্ত যে পাটকলগুলি ছিল, আমরা চাই দ্রুত সেগুলি ব্যক্তি খাতে চলে যায় এবং ব্যক্তি খাত আরো যদি ভিন্ন কোনো ইনভেস্ট করতে চান করবেন, কিন্তু পাটকলগুলিকে তারা চালানোর ব্যবস্থা করেন। আমরা যদি পাট পণ্য বহুমুখী করতে পারি, বাইরে থেকে ভালো প্রাইস আনতে পারি, ডোমেস্টিক কনজাম্পশন বাড়াতে পারি, তাহলে পাটকল চালিয়েও এনারা মুনাফা অর্জন করবেন। প্রয়োজনে মেশিন পরিবর্তন করবেন, নতুন মেশিন আনবেন, সেটার জন্য আমরা সহায়তা দেব, সরকার সহায়তা দেবে। নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো যাবে না। হাইকোর্টের এমন আদেশের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। 26 এপ্রিল হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চ সেলিনা হায়াত আইভিকে নতুন মামলায় গ্রেপ্তার না দেখানোর আদেশ দেন। আইভি আগেই আদালত থেকে জামিন পেয়েছিলেন, কিন্তু জামিন পাওয়ার পর তাকে আবারও নতুন 2টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এভাবে বারবার নতুন মামলায় তাকে জড়ানো কেন অবৈধ হবে না, আদালত তা জানতে চেয়েছেন। আইভি হাইকোর্ট থেকে 13টি মামলায় জামিন পেয়েছেন। গত বছরের 9 মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 1 বছর পার হলেও তার বিরুদ্ধে করা মামলাগুলোর তদন্ত এখনও শেষ হয়নি। এদিকে কাঁচা পাট রপ্তানিতে শর্ত প্রত্যাহার ও বকেয়া বেতনের দাবিতে খুলনার দৌলতপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জুট শ্রমিকরা। সকালে দৌলতপুরের জুট অ্যাসোসিয়েশন ভবনের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি করে তারা। এ সময় শ্রমিকরা ভবনের জানালা ভাঙচুর ও ইট পাটকেল নিক্ষেপ করে। শ্রমিকরা জানান, 9 মাস ধরে কাঁচা পাট রপ্তানি বন্ধ থাকায় কর্মহীন অবস্থা ও বকেয়া বেতন পরিশোধ না করায় পরিবার মানবেতর জীবনযাপন করছেন তারা। এ সময় নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও বকেয়া বেতন পরিশোধ না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। পরে পুলিশ ও শ্রমিক নেতারা এসে পরিস্থিতি শান্ত করলে সড়ক থেকে অবরোধ তুলে নেয় তারা। এখনটার দিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফেলাম আরও একবার, আপনারা দেখছেন এখনটার দিক।
চট্টগ্রামে গ্রাফিতি আঁকাকে কেন্দ্র করে পুলিশের বাধা হামলা ও নারী শিক্ষার্থীদের হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে জুলাই যোদ্ধা পরিচয়ে একদল শিক্ষার্থী। মঙ্গলবার দুপুরে নগর পুলিশ লাইন্সের সামনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা পুলিশের উপকমিশনার আমিরুলের প্রত্যাহার সহ একাধিক দাবি জানান। গতকালের যে আমাদের উপরে হামলাগুলো হয়েছে, এই হামলার যে নেতৃত্ব দিয়েছে ডিসি আমিরুল, সর্বপ্রথম আমরা তার প্রত্যাহার চাই। এর সাথে গতকাল যে আমাদের রং তুলি নষ্ট করা হয়েছে তার সম্পূর্ণ ক্ষতিপূরণ এই পুলিশ কমিশনারকে দিতে হবে। সাইবার বুলিং ও সুনির্দিষ্ট জবাবদিহিতা করতে হবে। সাইবার বুলিংয়ের উপরে যে ইয়েগুলো হচ্ছে এটার সুনির্দিষ্ট জবাবদিহিতা করতে হবে। গতকাল এর ঘটনায় যে শিক্ষার্থী আহত, গ্রেফতার ও হেনস্থার শিকার হয়েছে তাদের প্রত্যেকের সুরক্ষা নিশ্চিত করতে হবে। খুলনায় খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির কার্যালয় দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন সমিতির বিগত কমিটির সহসভাপতি হারুনুর রশিদ। মঙ্গলবার দুপুরে নগরীর রয়্যাল মোড়ে অবস্থিত সমিতির কার্যালয়ের ভেতরে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সমিতিকে ঘিরে বর্তমান ও বিগত কমিটির মধ্যে দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা চলছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিগত কমিটির কয়েকজন নেতা সমর্থকদের নিয়ে অফিস দখলের চেষ্টা চালায়। এ সময় তারা বর্তমান কমিটির নেতাদের অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখায় বলেও অভিযোগ ওঠে। পরে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে গুলির ঘটনা ঘটে। এতে আহত হন হারুনুর রশিদ। পরে তার সহযোগীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনাস্থলে এ সময় উপস্থিত ছিলেন বর্তমান কমিটির আহ্বায়ক এস.এম. আজিজুর রহমান সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। খবর পেয়ে খুলনা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, সমিতির পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামের লোহাগড়ায় পৃথক দুই স্থানে গুলিবিদ্ধ হয়েছে দুই ব্যাটারি চালিত রিকশা চালক। সোমবার সন্ধ্যায় উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরা ঘোনা ও ঘেওনার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন চুন্তি ইউনিয়নের বড়ঘোনা এলাকার কায়ুম শরীফ এবং বড়হাতিয়া ইউনিয়নের কুমিরা ঘোনা এলাকার মোহাম্মদ আকিব। পরিবারের অভিযোগ, স্থানীয় একটি পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীর খাদ্য সামগ্রী পরিবহনের অস্বীকৃতি এবং চাঁদা না দেয়ায় আকিবকে গুলি করা হয়। এতে তার হাত ও পেটে গুলি লাগে। অন্যদিকে কায়ুম শরীফ জানান, চুন্তি বাজার থেকে যাত্রী নিয়ে ঘোনার মোড় এলাকায় যাওয়ার পর ফেরার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার পিঠের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ দুজনকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। সিলেটের গোয়াইনহাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের মিডিয়া সেল জানায়, সোমবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় বিএসএফ হঠাৎ গুলি ছুড়লে তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা ফায়ার করে বিজিবি। বিজিবির পেশাদার পদক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানানো হয়। বিজিবি আরও জানায়, বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে। ঘটনার পরপরই ওই এলাকার টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্তে যে কোনো উস্কানিমূলক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বাহিনীটির পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বলেও জানান তিনি। দেশের বাইরের খবর। ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানের জন্য নতুন নিয়ম চালু করেছে কেন্দ্র সরকার। এই ৩ দেশ থেকে কেউ ভারতের নাগরিক হতে চাইলে তাকে নিজ দেশের পাসপোর্টের বিস্তারিত তথ্য জানাতে হবে। শুধু তাই নয়, এই সংক্রান্ত একটি ঘোষণাপত্রও জমা দিতে হবে। ২০০৯ সালের নাগরিকত্ব বিধি সংশোধন করেছে দেশটি। এক বিজ্ঞপ্তি জারি করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের নাগরিক হতে চাওয়া বাংলাদেশি, পাকিস্তানি বা আফগানদের কাছে তাদের নিজ দেশের কোনো বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকতে পারবে না। যদি বৈধ পাসপোর্ট থাকে তাহলে নাগরিকত্ব পাওয়ার ১৫ দিনের মধ্যে আবেদনকারীকে ওই পাসপোর্ট সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে হবে। এছাড়া নাগরিকত্ব বিধিতে নতুন একটি অনুচ্ছেদও যুক্ত করা হয়।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে স্যান ডিয়েগোতে একটি মসজিদ ও স্কুল কমপ্লেক্সে ভয়াবহ বন্দুক হামলায় সন্দেহভাজন 2 হামলাকারী সহ 5 জন নিহত হয়েছে। এই ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু করেছে FBI। স্থানীয় সময় সোমবার জোহরের নামাজের কিছু আগে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর ক্লিয়ারমন্ট এলাকায় ইসলামিক সেন্টারে সমবেত হচ্ছিলেন মুসল্লিরা। মসজিদ প্রাঙ্গণে অবস্থিত বেসরকারি মুসলিম স্কুল ব্রাইট হরাইজন একাডেমির লোয়ার ক্যাম্পাসে তখন ক্লাস করছিল শতাধিক শিশু। ঠিক তখনই আকস্মিক হামলা করে 2 সন্দেহভাজন। খবর পেয়ে মাত্র 4 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত কয়েক ডজন পুলিশ ও সোয়াট টিম। পুলিশের তাড়া খেয়ে পালানোর পথ না পেয়ে 17 ও 19 বছর বয়সী 2 সন্দেহভাজন হামলাকারী আত্মহত্যা করে। এর আগে তাদের গুলিতে নিহত হন 2 মুসল্লি ও মসজিদের নিরাপত্তা প্রহরী। পুলিশ বলছে ওই নিরাপত্তা প্রহরী নিজের জীবন দিয়ে বড় ধরনের রক্তপাত ঠেকিয়ে দিয়েছেন। অস্ট্রেলিয়ার সিডনিতে স্ত্রী ও 2 সন্তান হত্যার অভিযোগে 47 বছর বয়সী এক প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্থানীয় গণমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড জানায় অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতাজনিত 3টি অভিযোগ আনা হয়েছে। তবে অভিযুক্তর নাম প্রকাশ করেনি সিডনি পুলিশ। সোমবার দেশটির স্থানীয় সময় সন্ধ্যায় ক্যাম্বেল টাউনের নিজ বাড়ি থেকে পুলিশকে ফোন করেন অভিযুক্ত। এরপর তার বাড়ি থেকে স্ত্রী এবং 5 ও 12 বছর বয়সী 2 সন্তানের বিভৎস মরদেহ উদ্ধার করে পুলিশ। এখনও হত্যার মোটিভ জানা না গেলেও মূল অভিযুক্ত বাবা বিকাশজনিত সমস্যায় থাকা 2 সন্তানের পূর্ণকালীন দেখাশোনা করতেন। প্রায় 1 দশক আগে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পরিবার সহ পাড়ি জমান এই অভিযুক্ত। দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে চীন সফরের আগে এক ভিডিও বার্তায় পুতিন জানান মূল স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে একে অপরের সমর্থন করে বেইজিং মস্কো। এ সময় 25 বছর আগে চীন ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তির প্রসঙ্গ টেনে পুতিন বলেন, নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে পারস্পরিক সমঝোতা ও আস্থার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে গেছে চীন রাশিয়া। এরই মধ্যে পুতিনকে বরণ করে নিতে প্রস্তুত বেইজিং। বাড়ানো হয়েছে নিরাপত্তা টহল। ভারতে এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। মঙ্গলবার লিটারে প্রায় 90 পয়সা বেড়ে রাজধানী দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি নতুন দাম দাঁড়িয়েছে 98.64 রুপি, আর ডিজেলের বর্ধিত মূল্য 91.58 রুপি। এছাড়াও মুম্বাই, কলকাতা ও চেন্নাইয়ের মতো বড় শহরগুলোতে পেট্রোলের লিটার প্রতি দাম 100 ছাড়িয়েছে। এর আগে গত শুক্রবার পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি 3 টাকা বাড়ায় মোদি প্রশাসন। দেশটিতে বাড়তি গ্যাসের দামও ইরান যুদ্ধ ও হরমুজ স্থবিরতার কারণে গেল ফেব্রুয়ারি থেকেই ভারত অস্থির জ্বালানির বাজার। দেশটির তাদের মোট জ্বালানির প্রায় 89% বিদেশ থেকে রপ্তানি করে। বছরের প্রথম 4 মাসে জাপানে জিডিপি বেড়েছে 2.1%, যা প্রত্যাশার চেয়েও বেশি। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে দেশটির সরকার। এর আগে দেশটির কেন্দ্রীয় ব্যাংক পূর্বাভাস দেয় জাপানের গড় জিডিপি বাড়তে পারে 1.7% থেকে 1.3% পর্যন্ত। চলমান মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেও জিডিপির ঊর্ধ্বগতি নিঃসন্দেহে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত বলে মনে করছেন দেশটির অর্থনীতিবিদরা। তবে ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানির সরবরাহ ব্যাহত হওয়ায় সামনের দিনগুলোতে জাপানের মোট জিডিপি আরও কমবে বলে শঙ্কা বিশেষজ্ঞদের।
দক্ষিণ ও মধ্য চীনে প্রবল বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 18 জনে। বন্যার কারণ এসব অঞ্চলের বেশিরভাগ স্কুল, কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ি, ব্যাহত হচ্ছে পরিবহন ব্যবস্থা ও বিদ্যুৎ সরবরাহ। দেশটির গুয়াংশি প্রদেশে প্রবল বৃষ্টির মধ্যে শ্রমিকদের বহনকারী একটি ট্রাক নদীতে পড়ে অন্তত 10 জন নিহত হয়েছে। এছাড়া দক্ষিণ পশ্চিম অঞ্চলের গুইঝো প্রদেশে ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় 4 জন, মধ্য হুবাই প্রদেশে 3 জন এবং দক্ষিণ হুনান প্রদেশে 1 জন প্রাণ হারিয়েছেন। আগামী আরও কয়েকদিন দেশটির বেশ কিছু অঞ্চল প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে চীনের আবহাওয়া সংস্থা। সেই সঙ্গে ভূমিধস ও আকস্মিক বন্যার জন্য সতর্কতা জারি করা হয়েছে। ফেডারেশন কাপ ফাইনাল ঘিরে শেষ মুহূর্তে তৈরি হয়েছিল চরম নাটকীয়তা। তবে সব নাটকীয়তার পরও ফেডারেশন কাপ ফাইনাল হচ্ছে কিংস অ্যারেনাতেই। ম্যাচ শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে ফাইনাল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় বসুন্ধরা কিংস। এমনকি প্রতিপক্ষ মোহামেডানকেও চ্যাম্পিয়ন ঘোষণা করারও অনুরোধ জানায় তারা। ভেন্যু নিয়ে দুই দলের টানাপোড়েনের মধ্যেই জরুরি সভায় বসে বাফুফে। এরপর বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় মঙ্গলবারের ফাইনাল স্থগিত করা হয়েছে। তবে আগে নির্ধারিত ভেন্যু কিংস অ্যারেনাতেই বুধবার বিকেল 5:30টায় মাঠে গড়াবে শিরোপা নির্ধারণী ম্যাচ। শ্রীলঙ্কা ক্রিকেট সরকার পরিচালিত বড় পরিবর্তন নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণে দেশটিতে গেছেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। সেখানে তিনি সাক্ষাৎ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আনুরা কুমারা দিসা নায়েকের সঙ্গেও। নতুন কমিটির সদস্য সিদ্ধার্থ ওয়েদিনিমু জানিয়েছে আইসিসির সঙ্গে আলোচনা ছিল ইতিবাচক ও গঠনমূলক। তবে অতীতে সরকারি হস্তক্ষেপের অভিযোগে দুবার শাস্তি পেয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট। 2023 সালে সংস্থাটিকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল আইসিসি। বর্তমান কমিটি লক্ষ্য করে পুরনো সংবিধান বদলে আধুনিক কাঠামো গড়ে তোলা, পরে নির্বাচিত কর্তৃপক্ষের হাতে দায়িত্ব তুলে দেয়া এবং এই কমিটিতে আছেন সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও রোশান মহানামার মতো তারকারাও। (2026) বিশ্বকাপের জন্য 27 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পর্তুগাল। 2026 ফিফা বিশ্বকাপের জন্য শক্তিশালী স্কোয়াড নিয়ে প্রস্তুত পর্তুগাল। কোচ রবার্তো মার্টিনেজের অধীনে দলটি এখন ইউরোপের অন্যতম ভয়ঙ্কর শক্তি। নেতৃত্বে আছেন কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো, যার জন্য এটি হতে যাচ্ছে শেষ বিশ্বকাপ। গোল পোস্টে ভরসার নাম দিয়াগো কস্তা, রক্ষণে রুবেন দিয়াজ, মাঝ মাঠে ব্রুনো ফার্নান্দেজ ও ভিতিনহা, আর আক্রমণে আগুন ঝরাতে প্রস্তুত রাফায়েল লিও। তরুণদের গতি আর অভিজ্ঞদের নেতৃত্বে পর্তুগালের স্বপ্ন এবার প্রথম বিশ্বকাপ ট্রফি জয়। শেষ করছি এখনকার দিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।